স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই মুহূর্তে রাজনীতির নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে রাজনীতিতে, এবং আজকে আমরা বিভিন্ন ঘটনাবলী দেখলাম। তার মধ্যে আগামীকাল বা আজকে যদি আমরা ধরি, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে তিনি তফসিল ঘোষণা করবেন, নির্বাচনের তফসিল। এবং আমরা দেখেছি দুজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যারা ছিলেন সেই সময়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দুজন ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন, তারা দুজনই পদত্যাগ করেছেন আজকে। এবং এনসিপির ১২৫টি আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। আমরা আরও সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে উপস্থিত আছেন, আমি দুজন অতিথি উপস্থিত থাকেন আজকে এই মুহূর্তে, একজন আছেন, নিশ্চয়ই আরও একজন একটু পরে আমাদের সঙ্গে যোগ দিবেন। আছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে স্বাগত জানাচ্ছি বাবুল ভাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। কাল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি, অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস। একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। আগামী নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, ইউএনওদের বললেন প্রধান উপদেষ্টা, সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি, এই ৮টা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ ও মাহফুজের পদত্যাগ, নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, এবং জনগণ ভ্যাট দিলেও অনেক সময় সরকার পায় না, মন্তব্য অর্থ উপদেষ্টার। এনবিআর এর কার্যক্রম আরও আধুনিকায়নের নির্দেশ। দর্শক, আমাদের আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের চ্যানেলের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব নির্বাচনের ক্ষণ গণনা শুরু। ফজলে হুদা বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। আজকে আপনি যেহেতু এই মুহূর্তে একা আছেন আমার সঙ্গে, নির্বাচনের সংখ্যা কি কাটলো কিনা, আসলে আমি যদি এটা দিয়ে একটু শুরু করি, কারণ আমরা এখনও কিছুদিন আগেও আমরা আলোচনা শুনছিলাম যে আসলে কি নির্বাচন হবে কি না। আমাদের এই স্টুডিওতেও আমরা বিভিন্ন সময় কথা বলতে শুনেছি। আমরা কালকে দেখব যে নির্বাচন কমিশনার তার নির্বাচনের যে প্রস্তুতি এবং তফসিল ঘোষণা করবেন জাতির উদ্দেশ্যে। আসলে কি বলবেন, একটু ছোট করে শুনে আসি। ধন্যবাদ জ্ঞাপন করছি বৈশাখী টিভিতে আমাকে আবারও নিয়ে আসবার জন্য, এবং হয়তো নির্বাচনের আগে এটাই শেষ টকশো হবে বৈশাখীতে। দেখুন, যেটা প্রশ্ন করেছেন যে কোনো সংখ্যা আছে কিনা, বিষয়টা সংখ্যা ছিল, সেটা কি আজকে সংখ্যাটা একটু কেটে গেল কিনা, বা কালকে এই যে আমরা দেখেন সংখ্যা কখনোই ছিল না। এইটা মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মানুষের ফিসফিসানি, এগুলা একটা পক্ষ সবসময় করেছে, যে পক্ষ কোনোদিনও রাজনীতির বা ক্ষমতার স্বাদ গ্রহণ করেনি কোনোদিনও, এবং কোনোদিনও তারা মনে করেনি যে তারা এরকম একটা অবস্থায় আসবে। এই পক্ষটা সবসময় এইটাকে, নির্বাচনটাকে প্রলম্বিত করবার চেষ্টা করেছে। আপনি জানেন, নিয়ে আসলেন কি পিআর, নিয়ে আসলেন কি এই সংবিধানের এই করতে হবে ও করতে হবে, নিয়ে আসলেন জাতীয় সঙ্গীত। এখন আবার তারা, আমি দেখছি যে কখনো কখনো তারা বলেন যে তারা শরিয়া আইন করবে। তারা ইদানিং আর বলেন না যে আমরা ওই কি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এসব কথা আর বলেন না। তারা এখন আবার হিন্দুদেরকেও মনোনয়ন দেয়, তাও অন্য জায়গা থেকে নিয়ে এসে আরেকটা হিন্দু অধ্যুষিত জায়গায় তারা মনোনয়ন দেয়। তারা কি তাহলে ওই মানে এরকম
রাজনৈতিক দলরা কখনোই চায়নি যে নির্বাচনটা হোক। আপনি জানেন যে সবশেষে তারা আন্দোলন পর্যন্ত করেছে, রাস্তায়ও নেমেছে তারা। তো এই পক্ষটা কোনোদিনও চায়নি যে বাংলাদেশটা সুন্দর হোক, শান্তির হোক, সাধারণ মানুষের হোক, সাধারণ জনগণের জন্য হোক। আজকে যেমন বিশ্ব মানবাধিকার দিবস, তো মানবাধিকার দিবস মানুষের রাজনীতিটা কি নিয়ে হয়? মানবকে নিয়ে, মানুষকে নিয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠাকে নিয়ে, মানুষকে ভালো রাখা নিয়ে, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সুস্থ জীবনযাপন করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে। আমি কখনোই দেখিনি যে জামাত বা অন্যরা এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তারা নতুন একটা হাওয়া এসেছে যে কি অনেক কিছু আপনি জানেন যে মিডিয়া এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে প্রোপাগান্ডাটা ছিল যে বিএনপির দুর্নীতি, এবং ইন্টারেস্টিংলি যে সেই ফ্যাসিস্ট হাসিনার মসুরের সুর মিলিয়ে জামাতের আমির কি বললেন আপনি দেখলেন যে 4 বারের চ্যাম্পিয়ন, যদিও ডাক্তার তাহের আবার বলেছেন 3 বারের চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতিতে। কিন্তু দেখেন তারা কিন্তু ওই সরকারেরই পার্ট ছিলেন, তারা নিজেদেরকে কিন্তু তখন তো ওই সরকার থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে নেননি। আর তারা তখন বলেন তাদের ওই মন্ত্রণালয়ে নাকি কোনো দুর্নীতি হয়নি। আমি আপনাকে কয়েকটা বলছি, দেখেন আপনি 2001 থেকে 2006 জামাতের সদস্য ছিল 17 জন। দুর্নীতি দমন কমিশনে 2 জনের মন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে মামলা ছিল। 4 জন দুর্নীতির অভিযোগে কারাগারে ছিল, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গাজী নজরুল ইসলাম, মিজানুর রহমান ও শাহজাহান চৌধুরী। ইউনোদ হই শাহজাহান চৌধুরী নাও চিটাগংয়ে যিনি খুব বিখ্যাত হয়েছিলেন। এরপর কি পলাতক 3 জন ছিলেন, তার মধ্যে ফরিদ উদ্দিন, আব্দুস সুবহান ও মিয়া গোলাম পরোয়ার। ডাক্তার তাহেরের বিরুদ্ধে ওই সময়ে বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এরপর আপনি জানেন যে মিজানুর রহমান চৌধুরীর বাড়ি থেকে এবং মৌলানা সুবহানের ব্যক্তিগত ক্লিনিক আল আমানা থেকে ত্রাণের টিন কিন্তু উদ্ধার করা হয়েছিল। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও হত্যা মামলা সহ 4টি মামলা ছিল। মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে আসিফ জুট মিলের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ খুলনার খানজাহান আলী থানায় ছিল। মৌলানা আব্দুল আজিজের বিরুদ্ধে এরকম আমি অনেক আপনাকে দিতে পারবো। কিন্তু ইন্টারেস্টিংলি কি জানেন, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা, আপনি কয়েকদিন আগে আপনি দেখেছেন যে ওনাদের যে ডাক্তার মাসুদ বোধহয় ওই জামাতের সাবেক শিবির সভাপতি, উনি বলছেন যে আমাদের যদি ওই সময়ের কোনো 2 মন্ত্রণালয়ের কোনো দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় আমি আর রাজনীতি করব না, জামাতও রাখবো না। এখন প্রশ্ন হচ্ছে কি জানেন, এটা আমি কিন্তু পত্রিকা থেকে বলছি আপনাকে, আমি রেফারেন্স দিতে পারবো, কিন্তু এইটা হয়েছে কি বিএনপি বড় দল হিসেবে বিএনপির কাছে এগুলো এসেছে। তো কামিং টু দি ইয়োর পয়েন্ট, যে ওনারা যেরকম ভাবে শিক্ষাঙ্গন, বিভিন্ন সেক্টর, প্রশাসনে যেভাবে আধিপত্য বিস্তার করেছেন, তাতে তারা স্বাভাবিকভাবে এই প্রোপাগান্ডাটা সবসময় চেয়েছেন বা এই সরকারের টাইমিংটা প্রলম্বিত করতে চেয়েছেন। এ কারণে এই প্রস্তুতি, এই যে কালকে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়, প্রস্তুতি কেমন আসলে আপনাদের? বিএনপির প্রস্তুতি সবসময় 15 দিনের মধ্যে বিএনপি নির্বাচনে যেতে পারে। কারণ আপনি জানেন যে বিএনপির এক একটা আসনে 4 জন 5 জন করে প্রার্থী, বিএনপির ওয়ার্ড পর্যন্ত আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের পর্যন্ত কমিটি আছে। বিএনপি একটা অনেক শক্তিশালী দল হিসেবে 17 বছরে এত গুণ খুন, মামলা, হামলা, কি বলবো, আমাদের জিয়া পরিবারের উপর দেশি বিদেশি চক্রান্ত সব কিছু ছাপায় বিএনপি থেকে কিন্তু এক ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া কাউকে নিতে পারেনি। কিন্তু জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের আজকের আরেকজন অতিথি আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু। আমরা আলোচনা করছিলাম ফজলে হুদা বাবুল ভাইয়ের সঙ্গে। আপনাদেরও আজকে 125টি আসনে আপনাদের প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা এই প্রার্থিতা ঘোষণা করলেন, কাদেরকে কিভাবে নির্বাচন করলেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, ইউনিভার্সিটির বড় ভাই এবং যারা দেখছেন, শুভেচ্ছা। আজকে আমরা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছি, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা 2 সপ্তাহ পূর্বে নিবন্ধন পেয়েছি এবং শাপলাকলি প্রতীক হিসেবে পেয়েছি। তো গত 2 সপ্তাহ আমরা মোটা দাগে একটা ঊর্ধ্বশ্বাসই এই সময়টা অতিবাহিত করেছি, কারণ আমরা নিবন্ধন পাওয়ার পর দিনেই
নির্বাচনী কমিটি গঠন করি। এই কমিটি 3 কার্য দিবসের মধ্যেই পাবলিকলি মনোনয়ন আবেদনপত্র আপনার অফার করে এবং আমরা প্রায় 1600-র বেশি প্রার্থী পাই যারা আসলে বাংলাদেশের সংসদে যেতে আগ্রহী। তাদের মধ্য থেকে একটা প্রাথমিক যাচাই বাছাইয়ের পর আমরা আজকে 125টি আসনে প্রার্থিতা ঘোষণা করি এবং আমাদের অনেকগুলো আসনে একাধিক প্রার্থী এবং একাধিক বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এনসিপিরই কেন্দ্রীয় নেতৃত্ব এক আসনে 2-3 জন করে আছে, সেক্ষেত্রে আমরা মোটামুটি স্থগিত রেখেছি। আর একটা বিষয় হলো যে আমরা প্রার্থিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখেছি যে যদিও আমাদের তৃণমূলে কানেকশন সত্যিকার অর্থেই খুব কম, মানে এখন পর্যন্ত সেটা সুযোগ হয়নি, কিন্তু অল্প সময়ের মধ্যে যারা ডিপ রোটেড মানুষের সাথে মিশতে পারেন, কথা বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন আসলে কি ধরনের পরিবর্তন আমরা চাই। দ্বিতীয়ত হলো যারা সত্যিকার অর্থে মানুষের কাছে গ্রহণযোগ্য। আরেকটা বিষয় আমরা দেখেছি যে যেহেতু আমরা একটি নতুন রাজনৈতিক দল, আমরা চেষ্টা করেছি ভবিষ্যতের কথা মাথায় রেখে এই নির্বাচনটা যাতে আমাদের জন্য একটা লেসন হিসেবে আসে। আমরা এই নির্বাচনের মাধ্যমে যে অভিজ্ঞতাটা আসবে সেটা যাতে পরবর্তী নির্বাচনে কাজে লাগাতে পারি। তো সেটার জন্য আমরা বেশিরভাগ প্রার্থী দিয়েছি যারা বয়সের তরুণ, যাদের আপনার লার্নিং ক্যাপাসিটি ভেরি হাই এবং সত্যিকার অর্থে যারা দীর্ঘদিন রাজনীতি করতে আপনার পরিকল্পনা করছেন। পাশাপাশি এখানে আরেকটা বিষয় গুরুত্ব পেয়েছে, আমরা 125 জনের মধ্যে 14 জন আমাদের নারী প্রার্থী আছে এবং নারী প্রার্থীদের মধ্যে আবার এখানে বেশ কয়েকজন ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার এবং আপনার অন্যান্য প্রফেশনের নারী প্রার্থী আছেন। পাশাপাশি এখানে 7 জন আছেন যারা এই আপনার বিভিন্নভাবে, যেমন একজন আছে তফসিলি সম্প্রদায়ের যারা বাংলাদেশে কখনোই কোনো নির্বাচনে প্রার্থী হন নাই। আরেকজন প্রার্থী আছেন আমাদের তফসিলি সম্প্রদায়ের, রবিদাস সম্প্রদায়ের, তিনি হয়তোবা পরবর্তী লিস্টে ওনার নাম আসবে। পাশাপাশি আমরা যারা আপনাদের কিন্তু হেভি এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আমরা দেখলাম সামান্তা শারমিন, উনি ওনার নাম আমরা দেখতে পাইনি। আসলে উনি কি নির্বাচন করবেন না, নাকি ওই আসনে বেশি প্রার্থী? আপনি যেটা একটু আগে বললেন যে একই আসনে কয়েকজন প্রার্থী থাকায় আপনারা কিছু কিছু আসনে এখনো দেন নাই। না, সামান্তা শারমিন যে আসন নির্বাচন করতে চেয়েছিলেন সেই আসনটি এখানে আরেকজন এনসিপির কেন্দ্রীয় নেতা, গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সদস্য আকরাম হোসেন, তিনি সেই আসনে প্রার্থী হয়েছেন। যেহেতু সামান্তা শারমিন একজন কেন্দ্রীয়, আপনি যেটা বলছেন ভারবাহী মানে হেভি ওয়েট প্রার্থী, এবং তিনি আসলে তৃণমূলে কাজ করার সময় কম পেয়েছেন, তাই জন্য আমরা প্রত্যাশা করি যে নির্বাচনকে কেন্দ্র করে তিনি নতুন কোনো জায়গায় হয়তোবা আপনার আসন গুছাতে পারবেন। আর আরও অনেকে আছেন ইনক্লুডিং মি, আমিও প্রার্থী হই নাই, তো আমাদের আরও অনেক আছেন যারা। আমার সেই প্রশ্ন ছিল যে আপনার আসনের আসলে কি অবস্থা, আপনি প্রার্থী হলেন না, নিজে থেকেই হলেন না, নাকি এখনো? না, আমাদের দেয়া হয়নি। আমরা একটা বিষয় দেখেছি যে যদি নির্বাচনকে কেন্দ্র করে সবাই প্রার্থী হয়ে যায়, তখন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচনের সময় আপনি জানেন যে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের দায়িত্ব থাকে। নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাকে ম্যানেজ করা, আপনার নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ মেনটেন করা, প্রশাসনের সাথে যোগাযোগ মেনটেন করা, তৃণমূলে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গায় তারা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে তাদের সার্বক্ষণিক সাপোর্টের জন্য। এমন কিছু আপনার ব্যক্তিবর্গ দরকার যারা আসলে সরাসরি নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তো এক্ষেত্রেও আমাদের অনেকেই প্রার্থিতা থেকে বিরত থেকেছেন এইবারের মতো। আমি আরেকটু একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা যেমন আগে থেকে শুনছিলাম যে বিএনপির সঙ্গে আপনাদের এই নির্বাচনী জোট হওয়ার কথা ছিল, নির্বাচনে আপনারা একসঙ্গে নির্বাচন করবেন, এটা নিয়ে আলোচনা চলছিল। আসলে এটা শেষ পর্যন্ত আর হলো না মনে হচ্ছে, মানে কেন হলো না আপনি কি আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, আপনারা শুনেছেন, এটা খুবই ভালো কথা এবং আমরাও শুনেছি, কিন্তু আমরা আসলে কখনোই বলি নাই। আমরা বলেছি এখন পর্যন্ত, ইভেন নির্বাচনের পরেও বলবো, বাংলাদেশের জাতীয় ঐক্যের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে পাশাপাশি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলো পুনর্গঠন এবং সেগুলো সঠিকভাবে যাতে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে পারে, তার স্বার্থে আমরা সবসময় ফ্যাসিবাদ বিরোধী এই যে রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে জোটবদ্ধভাবে কাজ করতে আমরা আপনার নীতিগতভাবে একমত। কিন্তু আমরা কিন্তু কখনো এটা বলি নাই যে আমরা আসলে বিএনপির কাছে কিংবা জামাতের কাছে আসন চেয়েছি, তাদের সাথে সমঝোতা চেয়েছি, জোট করতে চেয়েছি। এগুলো গণমাধ্যমে এসেছে, এটা গণমাধ্যমে এসেছে এবং বেশিরভাগ এসেছে যে সামহাও আমাদেরকে তো এনসিপি অনেকে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বলে, মানে মানুষ আমাদের কর্তা সত্তা, আমাদের যে এজেন্সি আছে, তরুণরা যে ভাবতে পারে অথবা যারা আসলে দীর্ঘদিন রাজনীতি করে নাই তারাও যে রাষ্ট্র নিয়ে ভাবে, তারা যে রাজনীতি নিয়ে ভাবে, গণ অভ্যুত্থানের যে তরুণরা যারা রাস্তা নেমে এসেছিল, শেখ হাসিনা যেভাবে তাদেরকে কাউন্ট করে নাই
মনে করেছে তোমরা স্কুলের ছেলেরা বাবার স্কুলে ফিরে যাও, তোমাদের কোটা মেনে নিয়েছে, ক্লাসে ফিরে যাও। যখন ফিরে নেয় তখন তারা বন্দুকের নল তাক করেছে। এখনও কিন্তু সেই মনস্তত্ত্ব বাংলাদেশে রয়ে গিয়েছে। দুঃখজনকভাবে এই ধরনের আপনার এই যে মিডিয়া ট্রায়াল, শুধুমাত্র মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায়, জিনিসটা হলো যে আপনার এজেন্সিটাকে সিম্পলি অস্বীকার করে দেওয়া। আমরা যখন জোট করব অথবা আমরা কী রাজনীতি করবো সেটা আমরা বলবো, কিন্তু দেখেন বারবার আমাদেরকে জামাতের বি টিম বলা হয়েছে। যখন আপনার এই বিএনপির সাথে আলাপ আলোচনার একটা মুহূর্ত চলছিল তখন বলা হয়েছে যে আপনার বিএনপির বি টিম। আরে ভাই, বিষয়টা হলো যে দেখেন, আপনি একটা মানুষকে স্বীকার করতে হবে যে মানুষটা এক্সিস্ট করে, তার আলাদা চিন্তা চেতনা আছে, রাষ্ট্র নিয়ে তাদের আলাদা রাষ্ট্রকল্প আছে। সেটা বাদ দিয়ে আপনি সবসময় তাকে কল্পনা করছেন সে অমুকের ছায়া তমুকের ছায়া, সে অমুকের রঙে রাঙ্গায়িত হচ্ছে, অমুকের রঙে রাঙ্গায়িত হচ্ছে। এই জিনিসটা আসলে আমরা কখনো করি না, এবং আমরা বারবার বলেছি যে আমাদেরকে আমাদের রাজনীতিটা করতে দেন। আমরা সবসময় আপনারা এইভাবে দিয়েন না যে আসলে আমরা বড় দল ছাড়া আমরা টিকতে পারবো না। এখন আমরা যেটা করেছি দেখেন, আমরা এখানে দুটো রাজনৈতিক দল, আমরা তাদেরকেও ছোট দল বলতে চাই না, কারণ তাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের রাজনীতি যখন আপনার মুখ থুবড়ে পড়েছে, এখানে যখন গণতন্ত্র রাষ্ট্র ভাবনা যখন আসলে একেবারে ডিসেন্ট ভয়েস হয়ে গিয়েছে, তখন রাষ্ট্র চিন্তা থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই ভয়েসটা মাঠে জারি রেখেছে, সংবিধানের তর্ক জারি রেখেছে, গঠনতন্ত্রের তর্ক জারি রেখেছে, রাষ্ট্রের তর্ক জারি রেখেছে, সংস্কারের তর্ক জারি রেখেছে, মেরামতের তর্ক জারি রেখেছে। সেই রাজনৈতিক দলকে তো আপনার ছোট বলতে পারেন না। এখন এনসিপি কিন্তু আরও দুইটা রাজনৈতিক দলের একমত, মানে বিভিন্নভাবে একরকম অভিভাবকত্ব নিয়েছে যে না আমরা একসাথে হাঁটবো, সেখানে এনসিপি পায়োনিয়ার হচ্ছে। বিষয়টা সবসময় আমরা দেখে এসেছি যে এই দুইটা বড় দল, হয়তোবা তুমি কিছু পেতে গেলে বড় দলের কাছে যেতে হবে, কিন্তু আমাদের ভাবনাটা চেঞ্জ করতে হবে। গণতন্ত্র শুধুমাত্র বাইনারি দিয়ে চলে না। গণতন্ত্র আসলে যেটা বিএনপির অনেক নেতৃত্ব বলে যে শত ফুল ফুটতে দাও, বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আপনি নতুন যারাই আসছে তাদেরকে আপনারা রাজনীতিতে গ্রহণ করেন, সবাই মিলে একটা সময় যখন নির্বাচন আসবে অথবা রাজনীতিতে আসবে সবগুলো চিন্তা ব্ল্যান্ড করে আসলে রাষ্ট্র নতুন একটা গতি পাবে। বিশেষ করে নতুন চিন্তা যখন অ্যাড হবে সেখানে, তখন স্বাভাবিকভাবে আপনার রাষ্ট্র একটা নতুন গতি পাবে। সেটা আমরা চাই, সেই জায়গা থেকে আমাদের রাজনীতি করতে দেওয়া, মানে সুযোগটা করে দেওয়া উচিত। বাবুল ভাইয়ের কাছ থেকে শুনে আছি, এই যে আমরা গণমাধ্যম নিয়ে কথা বললাম যে বিভিন্ন জায়গায় আমরা এখন কিন্তু যেমন প্রথম আলোর আমরা যদি যে দুদিন আগে রিপোর্ট দেখলাম আমরা যে তারা জরিপটা করেছে, সেই জরিপের ফলাফল আমি আপনাকে তার আগে প্রশ্ন করেছিলাম যে আপনাদের প্রস্তুতিটা কেমন, আপনারা কি এই জরিপ দেখে একটু আত্মতুষ্টিতে ভুগছেন কিনা, মনে হচ্ছে কিনা যে না আপনারা খুব ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছেন বলে মনে হচ্ছে কিনা? ধন্যবাদ সহ আলোচক। আমার অত্যন্ত প্রিয় একজন উদীয়মান নেতা বাংলাদেশের রাজনীতিতে, আলাউদ্দিন মোহাম্মদ। অনেক পড়ালেখা, হিসাব বিজ্ঞান বলেন আর অর্থনীতি বলেন কিংবা স্বাস্থ্য বলেন, না স্বাস্থ্যতেও সে উনি এমপিএইচ করা। তো আমার মেয়ে এইসব ডেটা আমাকে দিয়েছে যে আমার মেয়ে এমপিএইচ করেছে। তো সব এই যে এই জিনিসগুলো, আলাউদ্দিন অনেক পড়ালেখা করেন, আজকে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, যেটা সত্যি আমরা বিএনপির রাজনীতির আদর্শই কিন্তু ওইটাই, যে আমরা নতুনদেরকে গ্রহণ করা এবং রাজনীতির যে বৈচিত্র্য এবং বিভিন্ন চিন্তাভাবনার সমাবেশ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আলাদা রাষ্ট্রচিন্তা। আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই এনসিপিকে, তার 125টা সিএ দিয়েছে। আমার আসনেও একজন এসেছে, আমি যদিও তাকে চিনি না, বাট স্বাগতম তাকে অবশ্যই। এবং যে নিজস্বতা বজায় রেখে চলার যে একটা ধারা তারা বলছেন, এটাকে খুবই সাধুবাদ জানাই। এবং রাজনীতিটা ভালো হলে দেশটা ভালো হবে, ভালো মানুষরা আসলে জনগণ বেশি উপকৃত হবে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, সো মানুষদেরকে নিয়ে এই কাজগুলো হবে, মানুষ ভালো থাকবে। কিন্তু যে আপনারা তো আবার মাঝে মাঝে বলছেন, আপনি ওয়েলকাম জানাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে তেও বলছেন যে এই যে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি তাদেরকে, এইটা কখনো বিএনপির কোনো সিনিয়র নেতারা বলেনি, আর বললেও এগুলা রাজনীতিতে অনেক প্রকারের কথা থাকে, কিন্তু সেগুলো আমাদের মানে আমাদের দলের কোনো আদর্শ না। এবং আমাদের দলের আদর্শই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। এখানে অনেক দল থাকবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু সবাই এক জায়গায় এসে সবার উপরে বাংলাদেশ বলবে, বাংলাদেশকে নিয়ে কাজ করবে, বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করবে। সেটা শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, পরিবেশ বলেন, জলবায়ু বলেন, আমাদের কৃষক বলেন, সাধারণ মানুষ বলেন, ছাত্র বলেন, ভবিষ্যৎ প্রজন্ম বলেন, তথ্য প্রযুক্তি বলেন, পরবর্তী বিশ্ব কীভাবে চলবে সেই চিন্তাভাবনা বলেন, কিংবা আপনি
অর্থনীতি বলেন, ধর্মনীতিও আমি বলবো যে সেটাও রাজনীতি দ্বারাই আসলে প্রভাবিত হয়, গণতান্ত্রিক চিন্তাভাবনায়। তো এগুলোতে যত রাজনৈতিক দল আসবে ভালো মনের ভালো, এটা রাজনীতি এবং সাধারণ মানুষ উপকৃত হয়, কাজে আমরা স্বাগত জানাই। কামিং টু দ্য পয়েন্ট অফ ইউর অ্যানাদার কোশ্চেন, আমরা কি খুব প্রথম আলোর সার্ভেতে খুব পুলকিত কিনা? বিএনপি রাজনীতির আদর্শটা এরকম নয় যে আমরা কোনো কিছুতে খুব পুলকিত হই বা কোনো কিছুতে খুব কারো একটা জরিপে আমরা খুব নিজেদেরকে শক্তিশালী মনে করি, এরকম কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা তো মাঠের রাজনীতি করি, যেটা আমাদের সহ আলোচক মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে ওনারা খুব তরুণ, আমরাও কিন্তু তরুণ বয়সে এসেছি, আপনার বয়সে এলাকার মাঠের রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, 54 পাস্ট, 55 স্টার্টেড গতকাল থেকে। তো সেইখানে আমরা যেটা দেখেছি, বিএনপি সাধারণ মানুষের উপর আস্থা রাখতে চাই, মানুষকে নিয়ে কাজ করে। আপনি জানেন আমরা রাষ্ট্র গড়ার, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের আজকেও ছিল কৃষক দল এবং যুব দলের সাথে, সেখানে আমরা শিক্ষা, পরিবেশ, তারপর আপনার খেলাধুলা, তারপর আপনার কৃষি, এরপর আপনার রাষ্ট্রের অর্থনীতি কীরকম হবে এবং শিক্ষা ব্যবস্থাটা কীরকম হবে, আমাদের সংস্কার কি হবে, দুর্নীতিকে কি করে আমরা জিরো করব, এই অনেক জিনিস নিয়ে আমরা আগামীতে আমরা কাজ করব বলে যদি রাষ্ট্র পরিচালনা, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা জানি আমাদের কি স্ট্রেংথ কি উইকনেস, আমরা খুব ভালো করেই জানি, কারণ আমরা মাঠের রাজনীতি করে এসেছি। কাজে কামিং টু দি ইয়োর পয়েন্ট, সার্ভে অনেক হয়তো আসবে, আরও আসবে, তো সার্ভের কাজ করবে, আমরা আমাদের নিজেদের উপর আমাদের বিশ্বাস আছে। ধন্যবাদ জনাব বাবুল। আমরা একটু বিরতিতে যাব, তার আগে আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকে মানে বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এর আগে নির্বাচন কমিশনের সামনে আপনারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, নির্বাচন কমিশনারদের পদত্যাগের বিষয়ে বলেছিলেন যে এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা আপনাদের যে প্রতীক ছিল, প্রতীক নিয়ে যে একটা সমস্যা ছিল। এখন এই যে ঘোষণা হচ্ছে তফসিল, আপনারা কি সেই তাদের উপরে আস্থা পাচ্ছেন কিনা এই নির্বাচন কমিশনের উপরে, সেটা একটু আলোচনা করব বিরতির পরে এসে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনের ক্ষণগণনা শুরু। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম, আপনি যদি সেখান থেকে একটু শুরু করেন যে এই নির্বাচন কমিশনের উপরে আপনাদের আস্থা আছে কিনা। আপনারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, নির্বাচন কমিশনের সামনে পদত্যাগের দাবিও জানিয়েছিলেন। না, এখানে প্রথমত নির্বাচন কমিশন যে প্রক্রিয়া গঠিত হয়েছে, 2022 সালের যে সার্চ কমিটি, যে কমিটির কট্টর সমালোচনা করেছে বর্তমান যে রাজনৈতিক দল বিএনপি, সেই একই আইনে কিন্তু আপনার নির্বাচন কমিশন গঠিত হয়েছে। দ্বিতীয়ত হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন সংস্কার আলাপটা আসছে, তখন সরকার বারবার বলেছে, সরকার প্রধান বিশেষ করে, যে আমরা যদি অধিকতর সংস্কার চাই তাহলে আমরা জুনে নির্বাচন দেব, আর যদি সীমিত সংস্কার চাই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, ফেব্রুয়ারি থেকে জুন, এই টাইমলাইনটা ছিল তার আপনার। এখন সীমিত বলতে কি বুঝিয়েছেন? সীমিত বলতে যে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যতটুকু সংস্কার প্রয়োজন। এখন আপনি যদি দেখেন, আমরা কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছি, সেই কমিশন ঐকমত্য কমিশনের একটি অংশ, এবং এটা কিন্তু মৌলিক সংস্কারের অংশ। তো মৌলিক সংস্কারের অংশ হিসাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যেভাবে এই কমিশনটা কি পুনর্গঠন করা প্রয়োজন ছিল, সেভাবে কি পুনর্গঠন হয়েছে? উত্তর হলো হয়নি। উত্তর যদি হয়নি, তাহলে আপনি কিভাবে হাবিবুল্লাহ কমিশনের জায়গায় এখন আপনার নাসিরউদ্দিন কমিশন হয়েছে? পরিবর্তনটা কি হয়েছে? সেই সময় তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, এখন নিরপেক্ষ একটি, না, সেটা তো নির্বাচন কমিশনের পরিবর্তন না। না, নির্বাচন কমিশন, নির্বাচন যারা সরকারে থাকে তাদের একটা ভূমিকা থাকে, না, সেটা আপনি ফরমাল আলোচনা আনতে পারেন না। নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা আপনার আগে যেভাবে চলেছে এখন এইভাবে চলবে।
পরিবর্তনটা কি? পরিবর্তন হলো হাবিবুল আউয়ালের জায়গায় এখন নাসিরউদ্দিন এসেছেন, সেটআপটা চেঞ্জ হয়েছে। সেটআপটা চেঞ্জ মানে কি? ব্যক্তির পরিবর্তন ঘটেছে। আর একটা কি পরিবর্তন ঘটেছে? আমাদের বিশ্বাসের পরিবর্তন ঘটেছে যে না, হাবিবুল আউয়াল কমিশন যেভাবে নির্বাচন করেছে এই কমিশন সেভাবে নির্বাচন পরিচালনা করবে না। কেন করবে না? কারণ হাবিবুল আউয়াল কিংবা তার আগের যারা আপনার সিসি নুরুল হুদা কিংবা তার আগের কমিশনাররা বেশিরভাগ জেলে আছে, তারা এখন বিচারের আওতায় আছে। সো এই কমিশন ভয় পেয়েছে, এই ভয়ে সে আর আগের মতো আচরণ করবে না। কিন্তু আপনি কি সত্যিকার অর্থেই এই কমিশনকে, মানে আমি কিন্তু বলছি না যে কমিশনের কিছুই পরিবর্তন ঘটে নাই, কমিশনের কসমেটিক পরিবর্তন ঘটেছে, কিন্তু ফান্ডামেন্টাল যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, সেই পরিবর্তন তো ঘটে নাই। যেহেতু ঘটে নাই, সেহেতু এই নির্বাচন কমিশন যদি একটা বেস্ট নির্বাচন দেয়ও, তারপরও সেখানে কিছু প্রশ্ন থেকেই যাবে। দ্বিতীয়ত, আপনি যদি আস্থার কথা বলেন, একটা বড় আপনার জাতিগত আস্থার সংকট তৈরি হচ্ছে। কীরকম সংকট? আপনি একটা বিষয় খেয়াল করবেন, এতদিন পর্যন্ত কিন্তু জাতীয় পার্টি নিয়ে আপনার তেমন আলাপ ছিল না। নির্বাচন করতে পারবে পারবে না আপনার ধরা হয়েছিল যে যেহেতু নিষিদ্ধ না সেহেতু নির্বাচন করতে পারবে। কিন্তু একটা বিষয় দেখেন, যদি জাতীয় পার্টি নির্বাচন করতেই পারে, সরকার তো জানতো না জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তাহলে ঐকমত্য কমিশনে যে সংস্কারের আলাপ হলো, তাহলে সেখানে জাতীয় পার্টির কোনো অংশকে কেন নেওয়া হলো না? দ্বিতীয়ত, আপনি জুলাই চার্টারকে বলছেন সার্বজনীন, যে সব রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, এখানে স্বাক্ষর দিয়েছে, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন বাস্তবায়ন করতে হবে। এনসিপি এখন চার্টারে স্বাক্ষর করার জন্য ওয়েট করছে, এবং এনসিপির ব্যাপারটা ভিন্ন। আপনারা নিশ্চয় অবগত আছেন, এনসিপির একটা নির্দিষ্ট আপনার দাবি ছিল, দাবির প্রেক্ষিতে এনসিপি স্বাক্ষর থেকে বিরত থেকেছে, কিন্তু এনসিপি তো প্রক্রিয়ার বাইরে না। এখন যদি আপনি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, জাতীয় পার্টি তো জুলাই সনদ কিংবা এই যে পুরো সংস্কার কাঠামোর প্রক্রিয়ার বাইরের শক্তি। এখন ধরেন আপনি জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, জাতীয় পার্টি নির্বাচনে পাশ করে জয়যুক্ত হয়ে আসলো, আপনি জাতীয় পার্টিকে বলতে পারবেন যে তুমি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র চালাও, তুমি যে পরিবর্তনগুলো এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে পরিবর্তন তুমি অ্যাডপ্ট করতে হবে? আপনি কিন্তু বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ সেই প্রক্রিয়ার অংশ না। তাহলে আপনি এই ফান্ডামেন্টাল প্রশ্ন, এই জবাবটা না দিয়ে আপনি কিভাবে নির্বাচনটা করবেন? আমি বলছি না নির্বাচন করবেন না, আপনি বিষয়টা হলো জাতীয় পার্টির যে প্রশ্ন, এই প্রশ্নের সুরাহা করবে কে? নির্বাচন কমিশন নাকি অন্তর্বর্তীকালীন সরকার? এই জায়গায় কিন্তু আমাদের মধ্যে একটা ডুয়ালিটি তৈরি করে। আমরা যেটা খুব সহজভাবে দেখছি, আসলে আপনি যদি গভীরভাবে ভাবেন, সংকটের অনেকগুলো সূত্র এখনো বিদ্যমান। আমরা ধরে নিয়েছি যে না, এখানে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, জামাত প্রস্তুত, এনসিপি প্রস্তুত, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন সঠিকভাবে আপনার গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যাবে। কিন্তু আপনি প্রক্রিয়াগতভাবে এমন একটা দুরবস্থার মধ্যে পড়েছেন, এই দুরবস্থার একটা বড় সূত্র হলো নির্বাচন ব্যবস্থা আমরা আসলেই সংস্কার করতে পারিনি। সো আমাদের যে জায়গাটা, আমরা তো আসলে অনেকগুলো জায়গাতে বৈপ্লবিক দাবি ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করেছি, সরে এসেছি। আর একটা বিষয় হলো যে, যেহেতু আপনার একজন নির্বাচন কমিশনার স্বপ্নে দেখেছেন যে উনি শাপলা কলি দিতে পারেন, এবং তার স্বপ্নের প্রতি সম্মান রেখে আমরাও মনে করি যে তাহলে তেনারা যদি অন্যান্য রাজনৈতিক দল চায় তাহলে নির্বাচন করে যেতে পারেন। আমি সেই পর্যন্ত এখন আমি এখানে একটা, আপনি যেহেতু জাতীয় পার্টির কথা নিয়ে আসলেন, আমি একটু বলি। আপনাদের রংপুরে আজকে যে 125টা আসন ঘোষণা করা হয়েছে, এখানে রংপুর 1 যেটা, সেখানে জাতীয় পার্টিতে ছিলেন, সে ছাত্র সমাজের সভাপতি ছিলেন সাবেক আল মামুন সম্ভবত, ওনাকে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোথায়? সে তো জাতীয় পার্টি করতো কিছুদিন আগেও। তো আপনারা তো জাতীয় পার্টি নির্বাচনের কথা, জাতীয় পার্টি গত যে 24 নির্বাচন, একটা 24 নির্বাচনেও সম্ভবত তিনি, সম্ভবত না 24 নির্বাচনের অংশগ্রহণ করেছেন। এরকম একজন প্রার্থীও আমাদের 125 না, আমরা যাদেরকে 300 জনের আমরা তো সিলেক্ট করে রেখেছি, ঘোষণা দেওয়া বাকি, নট এ সিঙ্গেল ওয়ান 24 নির্বাচন করেছে। একজনও দেখাতে পারবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি সেই আপনার মনোনয়ন বোর্ডের একজন সদস্য। আপনারা সেটা বলেন। আপনি একটা বিষয় দেখেন, আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদের নাগরিকত্ব, তাদের নাগরিক সুবিধা কোনো ক্ষেত্রে আমাদের কোনো আপনার কনসার্ন নেই। আমরা তাদেরকে সহনাগরিক হিসেবে সম্মান দিতে চাই, তাদেরকে আমরা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে নিয়ে আসতে চাই। কিন্তু আপনি একটা টেবু বানিয়ে, একটা গেটু বানিয়ে আপনি রাজনৈতিকভাবে সুবিধা নেবেন, এক পক্ষ সুবিধা নেবে আরেক পক্ষকে কাদা ছোড়াছড়ি করবে, সেটা হতে পারে না। আপনি এই যে আমি যেই জায়গাটা ইঙ্গিত দিলাম, সেটা হলো যে নির্বাচন কমিশনকে প্রস্তুত এই প্রশ্নের মোকাবেলা করতে, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তুত। তাহলে আপনি জুলাই সনদকে বললেন যে ঐতিহাসিক সনদ, তারা কোথাও ছিল না, পরিচালনা ভিত্তি সনদের মধ্যে ছিল না, তাহলে তারা পরে সেটার সঙ্গে কিভাবে যুক্ত হবে? এই যে একটা ডুয়ালিটি, একটা প্রসিডিউরাল যে একটা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, আপনি এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে।
ফজলে হুদে বাবুল, আপনার কাছে আসতে চাই। আপনাদের দুটো আপত্তি ছিল, কয়েকটা আপত্তি ছিল এই সরকারের কাছে অনেক দিন থেকেই। যখন এখানে ঢাকা দক্ষিণের মেয়র নিয়েও কথা হচ্ছিল, ইশরাককে মেয়র দেয়া নিয়েও কথা হচ্ছিল, সেই সময় দুজন ছাত্র উপদেষ্টার কথা বলা হচ্ছিল যে তাদের পদত্যাগের বিষয়ে। সেটা আমরা আজকে দেখলাম যে দুজনই পদত্যাগ করেছেন। তো কেমন মনে হচ্ছে এখন আপনার কাছে এটা, যে এই সরকার কি একদম নিরপেক্ষ থেকে কাজ করার জন্য সামনের দিকে এগোচ্ছে কিনা? তারা তো আর আমাদের দাবির মুখে পদত্যাগ করেননি, তারা পদত্যাগ করেছেন তাদের নিজস্ব প্রয়োজনে। না, আপনারা বলেছিলেন যে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে চাইলে দেখুন, এই সরকারই তো এনসিপির সরকার, তাই না? এনসিপি মনোনীত, আমরা সমর্থন দিয়েছি সকল রাজনৈতিক দল। কাজে এইটা আপনি যেভাবে বলছেন যে বাকিগুলো থাকলে ঠিক হবে না, আপনি জানেন যে আমাদের পুলিশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি বাহারুলকে নিয়ে অনেক কথা। কাজে ওই সব এখন আপনি ওইটাতে গেলে দেখুন 14 লক্ষ লোক ভোট নিয়েছে, 14 লক্ষ শিক্ষক 24-এ ভোট কেটেছে, 18-তে ভোট কেটেছে। আপনি 14 লক্ষ শিক্ষককে বাদ দিয়ে চলবেন নাকি? তো যে কথাটি দিয়ে শুরু হলো সেটা হচ্ছে যে এখানে আমাদের ওনারা পদত্যাগ করা বা না করার মধ্যে এখন আর কিছু যায় আসে না। কারণ ওনাদের সময় থাকাকালীন সময় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা এনসিপির সাথে মিটিং করেছে। তো আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। তো সামনের দিকে এগোতে গেলে আমার মনে হয় না যে তারা কোনো এখন ফ্যাক্টর আমাদের জন্য। 1, 2, আপনি বলেছেন যে সংস্কার নিয়ে যে একটা কথা বললেন যে উনি যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে ওই অনুযায়ী নির্বাচন কমিশনার হয়নি। দেখুন, নির্বাচন কমিশনার হ্যাঁ হয়নি, কিন্তু এই নির্বাচন কমিশনার তো আমাদের না, এটা সরকারেরই, এইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত। কাজেই আর একটা দেশে জাতীয় নির্বাচন বলুন আর যে কোনো সরকারি নির্বাচন বলুন, মানে আপনার স্থানীয় নির্বাচনই বলুন, এটা নির্বাচন কমিশনার পরিচালনা করে ঠিকই, কিন্তু নির্বাচন কমিশনার বাংলাদেশের ঐতিহ্যগতভাবে কখনোই স্বাধীন নয়। আপনি যদি সংস্কারের কথা বলেন তাহলে সবার আগে জেলা নির্বাচন কর্মকর্তা কিন্তু জেলা রিটার্নিং অফিসার হয় না, হয় কে? ডিসি। তাহলে তো এই সংস্কারের, বিএনপি তো এই সংস্কারের কথা বলেছে, কিন্তু এটা তো মানা হয়নি। এখন সবার কথা মেনে নিয়ে তো জনবল হয়তো নেই, তারা সেই সাপোর্টটা দিতে পারবে না, এই বছর সেই সুযোগটা নেই। না, তাদের অধীনের বাকিরা আসুক, কেন নয়? তাহলে এই পোস্টটা জেলা নির্বাচন কর্মকর্তা, তফসিল ঘোষণার পরে তো সবাই নির্বাচন কমিশনের অধীনেই যাবে। সমস্ত কাজ করেন, আপনি জানেন জেলখানা থেকে শুরু করে রোডস অ্যান্ড হাইওয়েজ পর্যন্ত সে ডিসিশন নাই, এবং মেম্বার, চেয়ারম্যান, সাধারণ লোক সব কিছু তারাই সিদ্ধান্ত নেয়। কোন মাঠ তারা দিবে, কোন কমিউনিটি সেন্টার কে ভাড়া নিবে, এটাও ডিসির আন্ডারে চলে যায়। কাজে এই ডিসি কিন্তু অ্যাকচুয়াল প্রশাসন চালাইতে তখন হিমশিম খেয়ে যায়। আমার কথা হচ্ছে যে কেন নির্বাচন কমিশনের অধীনে সব কিছু আসবে না? তো যেহেতু এই ডিসিরাই আসে, এরাই যেহেতু সিদ্ধান্ত নেয়, তো তাহলে তো এটা আলটিমেটলি তো সরকার প্রধান, আর নির্বাহী প্রধানের কাছেই আপনি সমস্ত ডিসি সচিবরা রিপোর্ট করে। কাজে এখানে এটা আপনি জানেন 90-এ কি হয়েছে, আপনি জানেন 96-এ কি হয়েছে, 2001-এ কি হয়েছে। কাজেই এটা যদি প্রফেসর ইউনূসের সরকার যদি মনে করে তারা নিরপেক্ষ নির্বাচন করবে, কাজেই ওই নির্বাহী প্রধান যিনি প্রধান উপদেষ্টা যদি চিন্তা করেন, বাকি সব অর্গানগুলো ওভাবেই কাজ করবে। কারণ আপনি জানেন যে এই আমলাতান্ত্রিকতাটা চলে এভাবে, উপরের অর্ডারে ইয়েস স্যার। একটা কথা আছে না যে বস ইজ অলওয়েজ রাইট ইফ সামথিং, this is clause number 1, and if something goes sometimes boss is not right, please refer to clause number 1. Means আমলাতান্ত্রিকতায় সব সময় the boss is always right. তো এখানে নির্বাচন কমিশন যতটা না মুখ্য, তার চেয়ে বেশি মুখ্য কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস। এবং ওনাদের যদি আস্থা না থাকে সেটা ওনারা বলতে পারেন। আরেকটা কথা উনি বলেছেন জাতীয় পার্টিকে নিয়ে। দেখুন, জাতীয় পার্টি তো একা নির্বাচন করেনি, একা আওয়ামী লীগের সঙ্গী ছিলেন না, হাত পাকা হতো ছিলেন। আমরা খুবই খুশি হতাম যদি এনসিপি এই বিষয়টা নিয়ে আসতেন যে হাত পাকার ব্যাপারে, কিন্তু আমরা দেখেছি এনসিপি কিন্তু হাত পাকা জামাতের সাথে যে একত্রে, আপনার মনে আছে যে সরোয়ার্দী উদ্যানে তারা পিআরের ব্যাপারে একাত্মতা ঘোষণা করে আসলেন। এই এনসিপির কিন্তু
একটা পার্ট বলছেন। আর এখন আমরা মনে করি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা উঠলো তখন তো আমরাও কিন্তু সরকারকে চিঠি দিয়েছি, কিন্তু আমরা তখন জাতীয় পার্টিকে দিইনি, এবং যে কারণে আমরা এখন জাতীয় পার্টি নিয়ে কথা বলছি না। তো তখন তো তারা যমুনা পর্যন্ত ঘেরাও করেছে, তো কেন তারা ওই সময়টাই বললেন না যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হাত পাখা এবং যত বাম দল 14 দল এদের সবাইকে নিষিদ্ধ করতে হবে, তাহলে তো একসাথে কাজ হয়ে যাইতো। তো একটা জিনিস আপনি মেনে নিয়ে পরে আবার এটাকে এখান থেকে সরে আসছেন কেন, এটা বোধগম্য নয়। আর একটা কথা হচ্ছে যে এনসিপি নাকি অনেক কম্প্রোমাইজ করেছে। কম্প্রোমাইজের জায়গায় যদি দেখেন এই 8 মাসের আলোচনা সব কিছুতে আসলে কম্প্রোমাইজ করেছে বিএনপি। কারণ বিএনপি 18 বছরে আন্দোলন করেছে একটা কারণেই, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তো এই আন্দোলনে কিন্তু বিএনপির এজেন্ডা একটাই ছিল। বিএনপি কিন্তু আমরা সমাবেশ করেও 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছি, 90 দিনের মধ্যে, কিন্তু পুরো সময়টা বিএনপি কিন্তু মেনে নিয়েছে। আমরা আবারও একটা বিরতিতে যাব। কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে প্রশ্নটা রেখে যেতে চাই। বিরতির আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন এবং মাহফুজ আলমও পদত্যাগ করেছেন। উনি ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। আপনারা কি সেখানে প্রার্থী দিয়েছেন কিনা আমি এটা একটু জানতে চাই, যে উনি এনসিপি থেকেও নির্বাচন করার সম্ভাবনা আছে কিনা। আর যেটি বলছিলেন যে জাতীয় পার্টির বিষয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে হাত পাখার বিষয় কেন নেই, যেহেতু আওয়ামী লীগের সময় সেই সময় হাত পাখাও তাদের সঙ্গে নির্বাচন করেছিল। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। আমি আবারও যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যদি একটু বলেন আপনি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আপনার হচ্ছে মাহফুজ আলম দুজনই পদত্যাগ করেছেন। আমরা এতদিন শুনছিলাম যে বিএনপি থেকে উনি নির্বাচন করবেন এবং সেটা ঢাকা 10 আসনে। আমরা শেষ মুহূর্তে দেখলাম বিএনপি ঢাকা 10 আসনে তাদের একজন মনোনয়ন দিয়েছেন, এবং আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন যে না, আমি ঢাকা 10 আসনে নির্বাচন করব। আসলে কোথা থেকে নির্বাচন করছেন, এনসিপি থেকে কিনা, আপনার কাছে কোনো তথ্য থাকলে একটু জানতে চাই। আর হাত পাখার বিষয়ে যদি জাতীয় পার্টির বিষয়ে আপনাদের আপত্তি থাকে তাহলে হাত পাখার বিষয়ে কেন আপত্তি নেই? আচ্ছা, আমি শেষ থেকে শুরু করছি। হাত পাখা আমাদের যে পয়েন্টটা ছিল সেটা হলো যে ব্যাপারটা এটা না যে এনসিপিকেই চায়। ব্যাপারটা হলো যে রাষ্ট্র যেদিকে যাচ্ছে সেই জায়গায় অনেকগুলো আপনার আনফিনিশড চ্যাপ্টার, অথবা আপনার বই খুলেছেন ক্লোজ করেন নাই। আপনি বলছেন যে জুলাই চ্যাপ্টার সব রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আগামীতে দেশ পরিচালনা করবে, তখন মনে ছিল না যে 2 মাস পর আপনি 8টা দলকে আনতে হবে, সেই দলটা আপনার এই চার্টারের সাথে সংযুক্ত না। আপনার এই যে ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন তো সামহাও আপনার জুলাই চার্টারের অংশ, তারা সংস্কার প্রক্রিয়া অংশ ছিলেন, সিগনেটরি। ওইটা নিয়ে ইস্যু না। ইস্যুটা আসলে ওই ভাইও যেটা বলছেন যে নির্বাচনে অংশগ্রহণ করা না করা না, এই মুহূর্তে আমরা সিম্পলি দেখছি যে নির্বাচনটা ইনক্লুসিভ করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য কিছু বিগ কোশ্চেন, আপনি যদি ধরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেন, আপনি যে এই প্রসেসের সাথে যুক্ত না তাকে যদি ব্রিফ করলে দেখবেন যে এই মেজর কিছু আপনার ফাটল রয়ে গিয়েছে। আপনি এইগুলো আসলে এখন পর্যন্ত মেরামত কীভাবে করবেন, এই অল্প সময় উই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। এই দায় কিন্তু সরকারের, এটা কিন্তু এনসিপির অথবা বিএনপিও এই প্রশ্নের সামহাও বিএনপি উইল বি সাফারার ফর দ্যাট অলসো। ধরেন এখন জাতীয় পার্টি না ভোট শুরু করলো, তার কথা আমি বলতে পারবো না তুমি না ভোট কেন ক্যাম্পেইন করছো, কারণ সেটার অংশ না আসলে, সেটা কেন ধারণ করবে। এনাদার ইস্যু হলো আপনি যেটা বলছেন যে আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের কাছে মনে হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, রাজপথের ছেলেরা রাজপথে ফিরে এসেছে। যদিও মাহফুজ আলম অনেক বুদ্ধিবৃত্তিক আপনার চর্চায় যুক্ত ছিল, কিন্তু আসিফ মাহমুদ তো একেবারে পুরোদস্তুর একজন রাজপথের সংগ্রামী যোদ্ধা। আমি বিশ্বাস করতে পারি না একটা যুবক আপনার যার বয়স এখন 27, সে তার আপনার রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে 1 দশক। তার মানে হলো যে তারা যখন আপনার যখন তারা বালেগ হয়ে উঠছে, ঠিক বালেগ হওয়ার সাথে তাদের রাজনৈতিক বোঝাপড়ার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জীবনটা আসলে ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আসিফ মাহমুদ এতদিন যেভাবে আপনার বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছেন, অনেকগুলো প্রতিকূলতা সামাল দিয়ে বিভিন্নভাবে আমরা দেখেছি খুব তৎপর ছিলেন। তো সেক্ষেত্রে আমরা চাই যে নতুন রাষ্ট্র বিনির্মাণে, নতুন রাজনীতি বিনির্মাণে তারা রাজনীতিতেও এরকম তৎপর হোক, কারণ আমাদের রাষ্ট্র পরিচালনায় আপনার অনেক পাওয়ারফুল মন্ত্রী এখন খুব বেশি প্রয়োজন নেই। বেশি প্রয়োজন হলো যে নতুন রাজনৈতিক নেতৃত্ব,
কারণ আমরা দেখেছি আসলে রাষ্ট্র যদি প্রতিষ্ঠান ঠিকভাবে চললে মন্ত্রী কিংবা আপনার যে প্রতিষ্ঠান প্রধান এটা খুব গুরুত্বপূর্ণ না, মানে রাজনীতিবিদরা সিস্টেমটা তৈরি করবে, প্রতিষ্ঠানটা তৈরি করবে, সে রাজনীতিবিদ এখন দরকার। সো আমরা বিশ্বাস করি আসিফ মাহমুদ সে এনসিপি থাকুক, অথবা আমরা আজকে দেখেছি গণ অধিকারও জয়েন করতে পারেন। রাশেদ বলেছেন, আবার মিডিয়াতে আরেকটা রিপোর্টও পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট যে উনি গণ অধিকারে জয়েন করতে যাচ্ছেন। ইভেন বিএনপিতেও জয়েন করতে পারেন। ব্যাপারটা হলো যে ওনার সাথে তো আমাদের দীর্ঘদিন ধরে কথা নেই। এটা সত্য যে আমাদের সহযোদ্ধা, এখনো সহযোদ্ধা, আপনার বিএনপির লোকেরা কি আমাদের সহযোদ্ধা না? অবশ্যই সহযোদ্ধা। রাজপথের আন্দোলনে যারা আপনার ফেসিস্টকে তাড়িয়েছে এখানে সবাই সহযোদ্ধা। আবার যদি কখনো ফেসিস্ট এখানে এসে আপনার এই রাষ্ট্রের স্ট্যাবিলিটি নষ্ট করতে চায়, নতুনভাবে আপনার এই প্রাতিষ্ঠানিক যে আপনার ভারসাম্য তৈরি হচ্ছে সেটাকে ধ্বংস করতে চায়, অবশ্যই আমরা বাবুল ভাইয়ের আমরা আবার হাতে হাত ধরে আমরা রাজপথে নেমে যাব। তো সেই জায়গা থেকে আসিফ মাহমুদ, তারপর মাহফুজ আলম, তারা যদি বিএনপিতেও জয়েন করে অথবা গণ অধিকারেও জয়েন করে, তাদের প্রতি আমাদের সমান শ্রদ্ধা থাকবে। শুধু আজকের দিন না, তারা যদি ওই নজরুল ইসলামের কবিতার মতো আমি যদি কোনোদিন নষ্ট হয়ে যাই, তো সেটাই তার ইতিহাস। ইতিহাস হলো সে কবিতা লিখছে, কবি ছিল, তা সে আপনার মানবতার কথা বলেছেন। আমরা বলবো আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং আপনার নাহিদ ইসলামরা তারা রাজনীতি করতে পারে, রাজনীতি নষ্টও হয়ে যেতে পারে, তারা ভবিষ্যতে অনেক বড় হতে পারে, আবার একদম হারিয়ে যেতে পারে, বাট তারা বাংলাদেশের জাতির জীবনে যে অবদান রেখেছেন, তাদের ডাকে যেই আমাদের প্রজন্ম রাস্তা নেমে এসেছিল, জীবন দিয়েছে, আমরা ভুলতে পারবো না। আমরা তাদেরকে সেই জায়গায় রাখতে চাই। তাদেরকে যদি আমার কোনো সুযোগ থাকতো বলতাম যে তারা আসলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কোনো কিছু যাতে তাদেরকে না পায়, কারণ আমরা তাদেরকে এরকম জায়গায় দেখতে চাই যে পৃথিবীতে আপনার দেবশিশুর মতো এরকম বিপ্লবী মাঝে মাঝে আসে একটা জাতির মুক্তির বার্তা দিয়ে, এবং তারা কিন্তু সেই ধরনের দেবশিশু, আমরা সেই জায়গায় তাদেরকে দেখি। এবং তাদের রাজনীতিটা, তাদেরও যেহেতু জীবন আছে, হ্যাঁ, তারা যেহেতু আমাদের মতোই মানুষ, তাদের রাজনৈতিকতা আছে, সেই জায়গা থেকে তারা যেটাকে তাদের রাজনৈতিক যে সংগ্রামের জন্য উপযুক্ত মনে করেন, আমরা বিশ্বাস করি তাদের সে প্রজ্ঞা আছে। বিশেষ করে গত ১.৫ বছর রাষ্ট্র শাসন ক্ষমতায় অথবা রাষ্ট্র পরিচালনা তাদের প্রজ্ঞা আরো গভীরতর হয়েছে, সেই জায়গা থেকে তারা উত্তম সিদ্ধান্ত নেবেন। আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। ফজলুল বাবুল, যদি আপনি একটু অ্যাড করতে চান, এবং সাথে আমি অন্য একটা জিনিস জানতে চাই যে তারেক রহমান আজকে আপনাদের একটি প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশে আর কোনো মেগা প্রকল্প হবে না বা কম হবে, কারণ মেগা প্রকল্প মানে হচ্ছে মেগা দুর্নীতি। তাহলে মেগা প্রকল্প না করেই দুর্নীতি ঠেকানোর কথা উনি বলছেন। আসলে এটা কোন প্রেক্ষাপটে বাংলাদেশে কি তাহলে মেগা প্রকল্প হবে না? প্রেক্ষাপটটা এরকম, অর্থনীতি তো আসলে আমি নিশ্চিত আমার সহ আলোচক আলাউদ্দিন মোহাম্মদ আরো ভালো বলতে পারবেন। আমি অর্থনীতির ছাত্র নই, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র, কিন্তু আমার কাছে যতটুকু আমার পড়াশোনা, আমার মনে হয়েছে যে একটা দেশের অর্থনীতি আসলে শুধু সুপার স্ট্রাকচারের উপর সাস্টেনেবল হয় না। আপনি যদি দেখেন মিশরে এত সুন্দর, এত বড় বড় রাস্তা, আপনি কায়রো থেকে আলেকজান্ড্রিয়া কিংবা শার্ম এল শেখ যদি যান, কিংবা আপনি ইভেন মিশর বাদ দেন, আপনি যদি নাইজেরিয়া যান, আবুজা এয়ারপোর্ট থেকে আপনি যদি ভিক্টোরিয়া আইল্যান্ডে যান, কিংবা আপনি পোর্ট হার্কোর্টে যান, এই শহরগুলোতে যাওয়ার সময় দেখবেন ৮-১৬ লেনের রাস্তা। আপনি ফ্লাইটে আছেন না গাড়িতে আছেন বুঝবেন না, এত সুন্দর। কিন্তু আপনি যখন ইন্টারভিউ নিতে যাবেন একজন ছেলের, সে সিজিপিএ 5-এর মধ্যে সে 4.9 পাওয়া ছেলে, সে হয়তো $100 চাকরি খুঁজছে। এই যে দেশের অবস্থা, এবং সেখানে জিনি কোএফিসিয়েন্ট, মানে মানুষের যে ইনকাম ডিস্ট্রিবিউশন, যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই যে 95% অ্যাসেট 5% লোকের কাছে যে থাকে এবং পুঞ্জীভূত থাকে, সে অ্যাসেটটার যে ডিস্ট্রিবিউশন হয় না, এটা আমার মনে হয় বাংলাদেশে ওয়ান অফ দ্য কান্ট্রি। তো আপনি যখনই মেগা প্রকল্প করবেন, সেগুলো কিন্তু সাধারণ মানুষকে সহায়তা করবে না। সাধারণ মানুষকে সহায়তা করবে কোনগুলো? স্বাস্থ্য। আমাদের সময় একদমই নেই। আমি 30 সেকেন্ড এই প্রশ্নটা একটু শুনে আসতে চাই যে আপনারা ক্ষমতায় গেলে মেগা প্রকল্প করবেন কিনা, মানে জাস্ট ছোট করে একদম 30 সেকেন্ড। না, আমরা মেগা প্রকল্প বলতে বলি যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট। ডেফিনেটলি আমরা শিক্ষা এবং স্বাস্থ্যে মেগা প্রকল্প করতে রাজি, আমরা করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।